আসছে বাজেট নিয়ে সরকারের প্রস্তুতি ও অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন গবেষণা সংস্থা সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। জনাব তৌফিকুল ইসলাম, আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাচ্ছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই মধ্যপ্রাচ্য সংঘাতে আসলে বৈশ্বিক অর্থনীতি এক ধরনের অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর মাঝেই আসছে অর্থ বছরের ঘোষণা করতে যাচ্ছে সরকার। সব মিলিয়ে এই পরিস্থিতিতে অর্থনীতিকে সচল রেখে আগামীর পরিকল্পনা সাজানো কতটুকু চ্যালেঞ্জের? খুব অনেক চ্যালেঞ্জের। আমি স্বাভাবিকভাবেই এটা বুঝতে অসুবিধা হচ্ছে না বোধহয় কারোরই যে অর্থনীতি অনেক বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে। একটা বড় বিষয় হলো যে এই আ সংকটটা যেটা আছে এটা ঠিক ক্ষণিকের সংকট না। এটা বেশ অনেকদিন ধরেই আছে। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে বাংলাদেশের অর্থনীতি গত ৪-৫ বছর ধরেই খুবই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এই চ্যালেঞ্জটা বহুমুখী চ্যালেঞ্জ। আমরা একদিকে যেমন উচ্চ মূল্যস্ফীতি দেখছি, তেমনি একই সাথে আমাদের ব্যাংকিং ব্যবস্থার ভেতরে দুর্বলতা দেখছি। অনেক আমানতকারীর অর্থ ওখানে আটকে আছে। তারা হয়তো সঠিকভাবে যেভাবে স্বাভাবিক একটা ব্যাংকিং কার্যক্রম করতে পারছেন না। আ যেই আমাদের বর্তমানে আ বিনিময় হারের পরিস্থিতি হয়তো এখন কিছুটা স্থিতিশীল আছে। কিন্তু বৈদেশিক লেনদেনের চাপটা বাড়বে যুদ্ধের কারণে, জিনিসপত্রের দাম বাড়ছে। মূল্যস্ফীতিতেও যেমন এটার চাপ থাকবে, একই রকমভাবে আমাদের বৈদেশিক মুদ্রার উপরেও এই চাপটা অব্যাহত থাকবে বলে আশঙ্কা আছে। সেইটা একটা বড় চ্যালেঞ্জ। সবচাইতে সরকারের জন্য এই ধরনের পরিস্থিতিতে যেটা বড় চ্যালেঞ্জ হয় সেটা হলো যে তাদের হাতে যদি সম্পদ থাকে তাহলে তারা জনগণের জন্য বিভিন্ন ধরনের যে সহায়তা কার্যক্রম এটাকে নিতে পারেন। এটা আমরা কর ছাড় থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এই বিষয়গুলো তারা আ দেখেন। কিন্তু এইটা সরকারের পক্ষে এইটাও কঠিন কারণ সরকারের আর্থিক সক্ষমতা এখন খুবই কম। কর আদায় খুবই কম হয়েছে। একটা খুবই নিম্ন পর্যায়ের করের আদায় পরিস্থিতির ভিতরে সরকার দায়িত্ব নিয়েছে। আ স এবং আমাদের বাজেটের উপর যে চাপ এবং বৈদেশিক ঋণের যে চাপ এগুলো খুব বড় আকারে এখন দেখা যাচ্ছে। আ যেই আ সার্বিক অর্থনৈতিক এই পরিস্থিতি যেহেতু ৩-৪ বছর ধরে চলছে, আমাদের যে ব্যক্তি খাতের বিনিয়োগের কথা বলি, কর্মসংস্থানের কথা বলি, এগুলো নাজুক অবস্থায় আছে। অন্যদিকে সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে, সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের একটা চাপও সরকারের ভিতরে আছে। সুতরাং সরকার সেই অর্থে ১ম বাজেট যেটা দিচ্ছেন, সেইটার তে অনেক ধরনের আমি বলব যে তাদের জন্য চাপ যেমন রয়েছে একই সাথে তাদের প্রত্যাশা পূরণের চাপটা এর ভিতরে আছে। সুতরাং এই বাজেটটা নিঃসন্দেহে সরকারের জন্য সহজ হবে না। আ বাস্তবায়নের দিক থেকে বিশেষ করে এবং সেই অর্থে আমি বলব যে একটা বড় চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতখানি সফল হয় এটা শুধুমাত্র সময় বলতে পারবে এবং তাদের যেই পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো আ অনেক বড় আকারে এটার বাস্তবায়নের একটা নিয়ামক হবে। এবং একই সাথে বৈশ্বিক পর্যায়ে যে অনিশ্চয়তা আছে, যুদ্ধ পরিস্থিতি কবে শেষ হবে, তেলের দাম, আ বিশ্ববাজারে জিনিসপত্রের দাম এটা কমবে কিনা জি, জনাব এই তৌফিকুল ইসলাম, আপনার দিকেও কাছ থেকে আরো একটু বিষয় অনেকখানি জানতে আমাদের চাই তাগিদ। যে বর্তমান সরকার ২ দশক পর ক্ষমতায় এসেছে। একরকম উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতি কাঁধে নিয়ে তাদেরকে বাজেট সাজাতে হচ্ছে। সেক্ষেত্রে নিজস্বতা প্রকাশের সুযোগটিও আসলে কম। সব মিলিয়ে উন্নয়নের পথে এবারের বাজেট সাজানো তাদের জন্য কতটুকু সহজ হতে পারে? সহজ তো না, বাজেট সাজানো হয়েছে। আ যেই আ বড় চ্যালেঞ্জ গুলো আছে আমি বললাম সেগুলোর মাথায় নিয়েই তারা হয়তো এটাকে সাজিয়েছেন। ফলে একটা সেই অর্থে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে যে বেশ একটা উচ্চাভিলাষী জায়গা থেকেই যদি আমরা বাস্তবতার নিরিখে দেখি, এইটা সরকার সেই ধরনের একটা বাজেট কাঠামো নিয়ে আসছে। আপনি দেখবেন যে একটা বড় আ ব্যয়ের যেমন একটা লক্ষ্য আছে, তেমনি একই সাথে আমাদের বড় পরিসরে কিন্তু সম্পদ সংগ্রহের লক্ষ্যও আছে। এবং সত্যিকার অর্থে যেটা আমাদের কাছে আ আমি মনে করি যে আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সরকার সংশোধিত বাজেটটা যথেষ্ট আমি মনে করি যে বাস্তবতার সাথে মিল রেখে হয়তো উনারা করছেন না যতটুকু আমরা
পত্রপত্রিকায় দেখছি, যখন এই বছরটা শেষ হবে, সরকারের যে আয় ব্যয় পরিস্থিতি যা আসবে, তার উপরে ভিত্তি করে যখন আগামী বছরের বাজেট কাঠামো দেখা হবে, আপনি দেখবেন প্রায় ৪০-৪৫% হয়তো প্রবৃদ্ধি আয়ের ক্ষেত্রে এবং ব্যয়ের ক্ষেত্রে ২ জায়গাতেই করতে হবে। সুতরাং সেই চ্যালেঞ্জটা সরকার একেবারে অসম্ভব আমি বলব না। কিন্তু এটার খুব একটা ভালো শুরু যদি না হয়, তাহলে এইটা তার জন্য কঠিন হতে থাকবে যত বছর গড়াবে। এবং সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ দুটো জিনিস। একটা হলো যে সংস্কার, অর্থনীতির ভিতরে যে সংস্কার, সেই সংস্কার কার্যক্রমকে তাদের এগিয়ে নিতে হবে। এবং ২ হলো যে একই সাথে সুশাসনের জায়গাগুলোকে আরো শক্তিশালী করতে হবে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে। জি, এবং জনাব তৌফিকুল ইসলাম, সেইটা আরেকটি যদি বিষয় ১ম জানতে ২-৩ মাস চাচ্ছি যে ভালো হয়, জি, জিডিপির প্রবৃদ্ধি যদি ৬.৫% হয়, সেক্ষেত্রে এটি অর্জনের প্রধান চ্যালেঞ্জগুলো কি হতে পারে? সেটাই আমি আসছিলাম যে আপনি যদি ১ম যদি বাজেটটাকে ভালোভাবে শুরু না হয়, তাহলে যে কনফিডেন্সটা আছে ইনভেস্টরদের জন্য, সেই ইনভেস্টরদের জন্য কনফিডেন্স আনাটা কঠিন হবে। কারণ দেখেন এখানে জ্বালানি নিরাপত্তার ব্যাপার আছে যে আমরা সরবরাহটা সঠিকভাবে রাখতে পারবো কিনা বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে। আমরা অর্থনীতির ভিতরে স্থিতিশীলতা আসছে কিনা, সংস্কার হচ্ছে কিনা। ব্যক্তি খাতের বিনিয়োগ অনেক বড় ভূমিকা রাখবে এবং ব্যক্তি খাতের বিনিয়োগ এবং কর্মসংস্থান হলে তখন অর্থনীতির চাকা যত ঘুরবে তখন আপনার কর আদায় সহজ হবে, তার জন্য বাজেট বাস্তবায়ন সহজ হবে। এটা একটা একটার সাথে যুক্ত আছে। এবং সেই ক্ষেত্রে তখন কিন্তু প্রবৃদ্ধির বিষয়টা আসবে। আমি মনে করি যে ৬.৫% একটু উচ্চাভিলাষী। আমাদের এই বছরের প্রবৃদ্ধি সম্ভবত ৪% এর বেশি হবে না। সরকার মাত্র শেষ ৩-৪ মাস পেয়েছে। অনেক বড় করে তাদের এইটার ভিতরে হিসাবে আ মানে তাদের সাফল্যর জায়গাটা আমি দেখব না। আমি বরং দেখব হলো যে আগামী বছরে এটা থেকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া। আমি মনে করি যে প্রবৃদ্ধি যদি ৫-৫.৫% হয় তাও এটা একটা বড় সফলতা আসবে যদি আমাদের কাঠামোগত দুর্বলতা যেগুলো অর্থনীতির ভিতরে আছে সেই জায়গাটা একটা রিকভারি আমরা দেখতে পাই। জনাব তৌফিকুল ইসলাম, আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনার যুক্ত থাকার জন্য ধন্যবাদ।